শুরু করছি হৃদমায়ার প্রেম গাথা। লিখনিতে রিক্তা ইসলাম মায়া। কাঠফাটা তপ্ত দুপুরের রোদের অদৃষ্ট ধরনীর প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। হুম, আমার একা অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থাই এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যাতা অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে। বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দদের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহই জানে। আর এদিকে উফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চের পিছনের সারিতে প্রথম চেয়ারটা বসেছিলাম আমি। আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রাম একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধা ঢালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কাভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দদের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটা মনোযোগী ছিলাম না সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রদের প্রহরদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, রিদ খান, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়া থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবরও ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা আমার নজরে কেড়েছে সেটা হলো রিদ খানের পরিবার নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিদ খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিদ খানের বাবা মা একসঙ্গে থাকে না। এবার কেন তারা একসঙ্গে থাকে না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। রিদ খানের বাপ দাদারা বংশগতভাবেই তারা রাজনৈতিক করে, সেই ব্রিটিশ আমল থেকেই রাজনৈতিক খাতায় নাম তাদের। বর্তমানে রিদ খান এই কলেজে ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো উনার বাপ দাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিদ খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরে মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যের আসন প্রাপ্ত নেতা হওয়ার তিনি চট্টগ্রামে থাকেন। বাবা আরাফ খানও বাকি পরিবারদের নিয়ে রিদ খান ঢাকা থাকেন মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিদ খানের জন্য, তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে, লোকটা রিদ সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হবার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখ নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে, এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। ওনার গম্ভীর্য, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এজন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে, জুম করে
আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পিছনে সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটা হিসাব করছিলাম। আরে ভাই আপনি বলুন, হিসাব করবই বা না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাই আসে যে তার হয়তো কোটি খানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তবে তলে তলে যে কত ঘাটে পানি খায় এরা, তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। রিদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিদ নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ের ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োই ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জয়ী আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল, আমরাও চলে যাব। কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতেই হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই কক্ষে ভিতর রিদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিতি 3টা মানুষকেই দেখে নেই। রিদ খান ল্যাপটপে সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রিদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে, বুঝিয়ে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল রিদ খানের সঙ্গে, সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার ওপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োই ম্যাম এই কাগজগুলো গুছাচ্ছে। আমাকে দেখেই ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে রিদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ওহ, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে, যাও। জি ম্যাম। জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিক না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপি সারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম রিদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকেই পিছন ফিরলাম। রিদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়া কথা জিজ্ঞাসা করছে, বিষয়টি আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পিছন ঘোরার সাথে সাথেই রিদ খানের উদ্দেশ্যে মিহির স্বরে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে রিদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন? সমাদরের কথাটা রিদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করেছিল। আমি মাঝ থেকে ভিন দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝেই অন্যের কথার উত্তর দিয়ে নিজের লজ্জিত হলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রিদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছা করে। উফ, কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি! লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিলাম না। বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনলাম রিদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নিবে। রিদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার যাচ্ছি, কিন্তু আপনার। ম্যামকে বলতে না দিয়ে তিনি পুনরায় বলল,
আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়েই কথাগুলো ম্যামকে বলছিলেন। প্রচণ্ড অস্বস্তি দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টি বোধগম্য হতে আস্তে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পিছন ঘুরতেই দৃত খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ। আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকেও বলেছেন তিনি। তাই ভালোই চলে আসতে চাইলে রিদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলেছি না আমি? কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকে ছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই এই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করো আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না। জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে মনে হয় না। লোকটার ধমকে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছে যে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশাহারা হয়ে যায়, আমার অবস্থাটাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পিছন ঘুরে বলেছিলাম, জি আমাকে? তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো ওনার, ইয়েস ইউ কাম হেয়ার। এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নতমস্তিষ্কের 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পিছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাষা চোখে। শুধু চমকিয়েছি বললে ভুল হবে। ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল যে আমি কোথায় বসেছিলাম? দেখতে পেয়েছিল আমি পিছনের সারিতে বসেছিলাম সেটা? অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁচা দিত আমার পিছনে বসা নিয়ে? আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করেন আমাকে, মিস অর মিসেস? ওনার কথা মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড। মানে সিঙ্গেল? ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল। এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন। টেবিলের সঙ্গে ঠ্যাস দিয়ে আক্রোশে হেয়ালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আর কি কালকার মেয়েগুলা সহজেই মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, সেই সব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন আর আমাকেও সত্যি বলছেন, এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথায় হাঁ হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়! প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার। যাও, লোকটার ওপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্রে খারাপ এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল রিদ খানের বিরুদ্ধে। হওয়ার কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সব কিছু উড়িয়ে দিব।
বরং আমি উনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়া রিদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টার সমস্যা আছে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। রিদ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ রিদ খানকে অন্তত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটা আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিদ খানকে নিয়ে। আমি যখন রিদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্নে, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পায়নি আমার নামটা, নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে? জি, আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটার তেড়ামি কথাই বুঝলাম রিদ খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেড়ামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোককে কতটা তেড়ামি করে আল্লাহ জানে। এত তেড়ামি করার জন্য এই লোকের একটাও গার্লফ্রেন্ড টিকেছে কিনা কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেড়ামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এজন্য আমি রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করে, ইশরাত জাহান। নামটা বলেই ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে সেই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছু করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়া ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শুনেননি। হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এজন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিলেন কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম, নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়, আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট করে অপমান করে আমাকে? আমি কি এখানে ইচ্ছা করেছিলাম নাকি যে বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম রিদ খানের প্রশ্নসিক্ত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পালাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্য সীমা অতিক্রম করেছিল সেদিন রিদ খান, তারপরও জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমি বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে। নয়তো লোকটা যা তা বলে আমাকে আরও অপমান করতো সেখানে থাকলে। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিজে দুটো লাল গোলাপও আছে। এইগুলা কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ারও পিছনে যথেষ্ট কারণ ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবো গর্ধব ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক্স নিউরপকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এইসব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ
হলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সে থেকেই এইগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, দু হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘ শ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুইয়ের থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিল বিনা বাক্য ব্যয়ে। সামনের দিকে ঘুরে যেতে জুইও দ্রুততার পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিম প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই। নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোকে এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশার বুক ভার হলো আরো। অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম না সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হায় আমার অসহায়ত্ব, নাম ধাম কিচ্ছু জানা না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে। অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্কে ক্যাচ করতে পারলো না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুইয়ের কাছে থেকে। তাই ও বুঝবে কি আমি কি বলেছি? কি বলছিস আবল তাবল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘুরালাম না, সোজা সাপটা উত্তর হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব, আমি নিতে চাইনি। তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে? সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনা সম্মতি দিয়ে বললাম, ওহ মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিং এর সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায় সারায় উত্তর বললাম, না। কেন? এমনই, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা? ওকে, নাইসি চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িওয়ালা কালো বেটে করে জামাইটাকে। দোয়া করে দিলাম। জুয়ের কথায় নাক মুখ কুচকে তাকাই আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিছে নাকি আমি বদ দোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোকে বলছি আমি বেটে বয়স্ক বুড়িওয়ালা লোকের বিয়ে করব? তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হব হয়তো। এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দেখিয়ে বললাম। আর তার প্রশস্ত বডি। আসছে আমার জামাইরে বুড়িওয়ালা বলতে। আমার জামাই বুড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজের চিন্তা কর, তোর বদদোয়া আবার তোর ওপরেই না পড়ে। যা খবিস মাইয়া, আমার এত বড় জামাইয়ের বেটে বলতে আসছে তার ফাজিল শালী। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতে হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে দিকনতায়, আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদু স্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না। আর
আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুঁইকে ফেলে হঠাৎই থেমে দৌড় লাগালাম জুঁইয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুঁইয়ের রাগান্বিত স্বর। আমার পিছন পিছন রেগেমেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোত্থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি। ভয়ে তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুঁই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়েই দৌড়াচ্ছিলাম। আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থানটাও ভুলে গেছিলাম। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খেই হারায়। গড়াগড়ি করে দুজনে চটপটা রাস্তার পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে উপরে। আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই লোকটা আমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গেছিল। হুমকি ধামকি সবকিছু দিয়ে বসেছিল। তবে সেটা চাপা স্বরে পাবলিক প্লেসে বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। হাহা আমার স্টুপিড কাণ্ডগুলা। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুঁইয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বলতে ভুল হবে, আমি দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যায়, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতে আমার সিন শেষ হয়নি। তারপরও যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে থাকা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটেছে হিতে বিপরীত। লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে পুড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কুইনে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকার। পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লে যা অবস্থা, এই ফোন ইহকাল ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ফোনটা দেখতে কি নতুন। এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। হ্যাঁ, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে এত দামি আইফোন কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি। টাকার দাম নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশে বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাতে কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথা করে ওপর দিকে তাকাতেই আঁতকে উঠলাম মুহূর্তে। আল্লাহ আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়লো। আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখ পানে এক পলক দেখে মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বুঝার তখনই বুঝে গেলাম। এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙেছে। নিজের ফলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছাড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্ট নিজের কান্নাটা আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতে আটকে চমকে উঠলাম।
প্রদিত ওই রক্তিম চোখ জোড়া দেখে তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ! ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না, সোজা কলেজের ভিপির ছেলে হৃদ খানের ফোনটাই ভাঙতে হলো আমার। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠক ঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল হৃদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল! আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টানে খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দিকে দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধড়ফড়ে। এবার সত্যি সত্যি আমার হাতে ছড়িয়ে ছিটিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছা করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকে 2 হাত মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। এত লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছে, তখনই কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল, ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছা করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যেই লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখলাম কি করে। লোকটা গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটকট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার রাগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশ আমার, শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ! থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম। ভেজা চোখে আস্তে ধীরে উঠে দাঁড়ালাম, অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্তির প্রকাশ। আমি ভয়ে কাঁচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতেই দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টো পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আশ্রয়ে পড়ছিলাম। বারবার কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি, তাই হুট করে হাত বাড়িয়ে ছু মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে। তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জোরালো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে ওঠেন, আউট।
বিষণ্ণে বলে উঠলাম। মানে? আমার কথায় হেলদোল হলো না উনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতে ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুঠিতে দলা মুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তর বললেন, এই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবন শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছা করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতামি? প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী নয় তো? হতে পারে, যদি দেখা হয় তো। আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটলো। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার 2 আঙুল বন্দুকের মতন করে তাক করলো আমার গলার ওপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ড গুলা ঠিক তো? বড্ড জানতে ইচ্ছা করলো আমার ছোট মনে, তবুও মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না। আবার চুপও রইলাম না। ভয়ার্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছা করে আপনার ফোন ভাঙিনি। হুল আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথাই যেন চটে গেলেন উনি। তীর তীর মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজ ভয়ে সিটিয়ে গেলাম আমি। কে সাংঘাতিক লাগে লোকটা। আর রেগে গেলে আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে ব্যাগে দৌড়ে এসেছিলাম, সেই ব্যাগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনের বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতে হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হয়। বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যেই ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙায় রিয়েক্ট করতো না, অবশ্যই রিয়েক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টোর দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যে তার বড্ড অপরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের ওপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছা হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখে তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হঠাৎ সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্ট। তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান।
বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয় তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এজন্য? হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসাবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটা হৃদ নিজেই ফোড়ন কাটলো তৎক্ষণাৎ। নিজের ভাবনাই নিজেই বিরুদ্ধতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসাবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো। মাথায় তুলে আছড়ে আছড়ে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতে কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসলো। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে ওঠে, জি ভাই মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটা আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয়ও কিচ্ছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো। অনেক তো হলো তার লুকিয়ে চুরিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কি কিছু তো একটা মনে আছে আসিফ। জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ।